মৃত্যুর পরোয়ানা নিয়ে এলো মৌমাছি, জেমস হোল্ডিং এর দ্বিতীয় বিবর। ইদানিংকালে ডোরিসকে জানতে গিয়ে আমি একেবারে হতবাক হয়ে গেলাম, আর সেই অবিবাহিত লেখকটিও আমাকে কম চিন্তায় ফেলল না। ডোরিসের সঙ্গে আমার বিবাহিত জীবন শুরু এই জাস্ট 4.5 বছর আগে। এখনো আমি আমার সেই দুর্ভাগ্যের কথা যেন বিশ্বাসই করতে পারি না। ফর্সা মুখে আপেলের মতো টুকটুকে লালচে গাল, এক মাথা ঘন সোনালি চুল, ওর মিষ্টি নরম মুখখানায় সবসময় যেন হাসি লেগেই আছে। আর চোখ, ডোরিসের চোখ, ও নীল চোখে নীল বিদ্যুৎ, মাথা ভর্তি চুল, তার মাঝখানে ভয়ঙ্কর সুন্দর সেই নীল দুটো চোখ। সত্যি স্বপ্ন দেখার মতোই চেহারা ছিল ডোরিসের। যে কোনো পুরুষ ওকে নিয়ে স্বপ্ন দেখতে অবশ্যই ভীষণ ভালোবাসবে। সেই স্বপ্নের দেশের মেয়ে ডোরিস, আমার স্ত্রী। অতএব বুঝতেই পারছেন, ডোরিস আর উইলকিনসনের মধ্যে গড়ে ওঠা নতুন সম্পর্কের কথা জানার পর আমি কিরকম মুষড়ে পড়েছিলাম। আপনি যদি আমার মতো সত্যিকারের আপনার স্ত্রীকে ভালোবাসেন, এবং আপনার স্ত্রী যদি রীতিমতো সুন্দরী হন, এবং আপনি যদি নিশ্চিত হন যে আপনার স্ত্রী দিন রাত্রি শুধু আপনার কথাই চিন্তা করেন, এবং সেক্ষেত্রেও আপনি যদি হঠাৎ জানতে পারেন মাসে 2 সপ্তাহের জন্য যখন আপনার কোম্পানির প্রোডাকশন সেলস ট্যুরে আপনি বেরোন, তখন আপনার স্ত্রী এক গোয়েন্দা গল্প লেখক যে আপনারই অ্যাপার্টমেন্টের ঠিক বিপরীত দিকের অ্যাপার্টমেন্টের বাসিন্দা, তার সঙ্গে গোপন অভিসারে লিপ্ত, তখন আপনার মনের অবস্থা কীরকম হতে পারে অনুমান করতে পারেন? হঠাৎ কেউ যেন সজোরে আপনার মুখে একটা জোরালো ঘুষি মারার মতো হয়, ঠিক তাই না? বিশেষ করে সাদামাটা চেহারার উইলকিনসনের মধ্যে মেয়েদের আকর্ষণ করার মধ্যে যখন কিছুই ছিল না। লম্বা রোগাটে চেহারা, মাথার চুল অলরেডি ঝরতে শুরু করে দিয়েছে, সেই উইলকিনসন কিনা। তবে আমি এও বলছি না যে আমি একেবারে অসাধারণ কন্দর্পকান্তি সুপুরুষ, কিন্তু আমার জীবনের সবচেয়ে দুঃসময়ের দিনেও আমি জোর গলায় বলতে পারি উইলকিনসনের থেকে আমার চেহারা অনেক 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 ভালো, বিশ্বাস করুন। আর এই কারণেই যখন আমি জানলাম আমার অনুপস্থিতিতে উইলকিনসনের কাছে ডোরিস ওর দেহ মন ভাসিয়ে দিয়ে সময় কাটায়, আমি রাগে উত্তেজনায় জ্বলে উঠেছিলাম। অবশ্য ডোরিসকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। আমি অস্বীকার করছি না, সুন্দরী ডোরিসের জীবন সবে শুরু, দেহে যৌবন এখনো অটুট। এহেন সুন্দরী যুবতীর নিঃসঙ্গ জীবনে অন্য কোনো লোভী পুরুষের আগমন ঘটাটা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। বেচারি বেচারি ডোরিস। ডোরিসের ব্যাপারে হয়তো আমি একটু বেশি স্বাধীনতা দিয়ে থাকতে পারি, কিন্তু তাই বলে ও আমাকে ওর জীবন থেকে বাতিল করে দিয়ে অন্য আর একজন পুরুষের সঙ্গে, না না না, পারলাম না। অত উদার মন আমার নয়। তার আগেই আমি ওই উইলকিনসনকে খতম করে দেব আমি। জিম, রক্ত গরম করে নয়। যা করবে করো, কিন্তু রক্ত গরম করে একেবারে নয়। আমি এরকম করি মাঝে মাঝে, নিজের সঙ্গে নিজেই কথা বলি। এই মুহূর্তে আমি নিজেই নিজেকে সতর্ক করে দিলাম, জিম, তুমি শান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তোমার সেই কাজের কোনো চিহ্ন মাত্র থাকবে না, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতেই হবে জিম। তা না হলে তুমি তোমার সেই কাজের জন্য কি উপহার পাবে জানো? সরকারের তরফ থেকে হাই ভোল্টের ইলেকট্রিক শক। তাহলে আমি মরে যাব? হ্যাঁ, হাই ভোল্টের ইলেকট্রিক শক মানে আমি তো মরেই যাব। কিন্তু যাই যাব, উইলকিনসন তো আমার আগেই মরবে। আর ডোরিস ওর নিঃসঙ্গ জীবন যাপন করতে বেঁচে থাকবে একলা। এটাই ওর শাস্তি। আমি ডোরিসের সঙ্গে ভীষণ স্বাভাবিক ব্যবহারই করতে লাগলাম। চতুর অভিনেত্রী ডোরিসও ঠিক সেই রকম ব্যবহারই প্রকাশ করলো আমার সঙ্গে। ওদিকে উইলকিনসনের পাশ কাটিয়ে কখনো বা লিফটে দেখা হয়ে গেলে প্রতিবেশী সুলভ ভঙ্গিতে মৃদু হাসির সম্ভাষণ জানাতেও আমি দ্বিধা করি না। ফলে সেও আমাকে নিঃসন্দেহে একজন ভদ্রলোক বলেই চিহ্নিত করে থাকে। সে সঙ্গে হয়তো এও ভাবে যে আমি একজন নিরেট, বোকা, অন্ধ।
তাতে অবশ্য আমারই বিশেষ সুবিধে হলো, কেননা আমি আমার নিজস্ব পদ্ধতিতে সীমাবদ্ধ থাকলাম এবং প্রতিটি সুযোগে উইলকিনসনের ওপরে সতর্ক দৃষ্টি রাখতে লাগলাম। আমার বিশ্বাস, আমি যদি ধৈর্যের সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করে যেতে পারি, তাহলে অবশ্যই আমি উইলকিনসনকে খতম করে ফেলতে পারবো। এভাবেই আমার প্রচেষ্টা চলল কয়েক মাস ধরে। তারপর একদিন অগস্টের এক গরমের দিন গলফ খেলার মাঠ থেকে ফিরছিলাম। ঈপ্সিত সুযোগটা আমি যেন আমার হাতের নাগালের মধ্যে পেয়ে গেলাম। গাড়িটা আমাদের অ্যাপার্টমেন্ট হাউসের সামনে আমার নির্দিষ্ট জায়গায় পার্ক করতে গিয়ে উইন্ডশিল্ডের মধ্যে দিয়ে দেখলাম উইলকিনসন তার গাড়ি থেকে বেরিয়ে আসছে, হাতে তার কাগজের মোড়কে, স্টেশনারিজ এটসেট্রা কোনো দিয়ে গাড়ির দরজাটা বন্ধ করে সে অ্যাপার্টমেন্টের প্রবেশপথের দিকে এগিয়ে গেল। একটু দূরেই বাঁ পাশে ফুলের শাড়ি, জিনিয়া আছে, ড্রাগদেন আছে। কাছাকাছি আসতেই উইলকিনসন থমকে দাঁড়ালো এবং হঠাৎই কিরকম ভীরু ঘোড়ার মতো সেদিকে তাকালো। তারপর একটু ইতস্তত করে ডান দিকে মুখটা ফিরিয়ে একবার গোল করে চক্কর দিল, তার অ্যাপার্টমেন্টের দিকে মুখ করলো। তার হাতে শক্ত করে ধরে থাকা সেই কাগজের মোড়কটা তেমনি রয়েছে, কিন্তু কি ভয়ঙ্কর ভয়ার্ত চোখে সে ফুল গাছগুলোর দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে একটা মৌমাছি ফুলের ওপর থেকে মধু আহরণ করা ছেড়ে দিয়ে উইলকিনসনের দিকে ছুটে এলো, যেন তাকে অনুসন্ধান করতে এলো সে। সূর্যের আলোয় মৌমাছির ডানাগুলো পিটপিট পিটপিট করে জ্বলছিল, আর সেই দিকে উইলকিনসন যেন আরো 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 বেশি ভয় পেয়ে গেল। ওর মনে হলো মৌমাছিটার উপর সর্বক্ষণ দৃষ্টি রাখছিল উইলকিনসন। তারপর যে মুহূর্তে সে ওকে হ্যালো বলার জন্য তার দিকে ছুটে এলো, তখন উইলকিনসন একেবারে ভেঙে পড়লো। সে কি ভয় পেল সামান্য একটা মৌমাছিকে দেখে? অস্ফুট গলায় কি যেন বলতে গেল, উইলকিনসন বলতে পারলো না। তার হাতের সেই কাগজের মোড়কটা দম করে পড়ে গেল কংক্রিটের উপরে। তার সঙ্গে সঙ্গে ভেতরের দুধের বোতলটাও ভেঙে গেল। খ্যাপা কুকুর দেখে হিস্টেরিয়া রোগগ্রস্ত মহিলার মতন এবার সে ছুটতে আরম্ভ করলো। ছুটতে 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 হাত পা ছুটছে আর ছুটছে। মাঝে মাঝে পেছন ফিরে সে পিঠের দিকে তাকাচ্ছিল মৌমাছিটাকে দেখার জন্যে। অ্যাপার্টমেন্টে ঢোকার লিফটের দরজার কাছে পৌঁছলো না পর্যন্ত সে কোথাও থামলো না। তারপর মুখের ওপরে এই লিফটে ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। গাড়ির ভেতরে বসে আমি সমস্ত ঘটনাটা প্রত্যক্ষ করছিলাম। এসব দেখে শুনে আমার প্রথম যে ভাবনাটা মাথায় এলো সেটা সত্যি হাস্যকর। একটা সামান্য মৌমাছি দেখে যে লোকটা এইরকম পাগলের মতন ভয় পায়, আমার স্ত্রী ডোরিস কি করে সেই একটা লোকের প্রেমে পড়তে পারে? তারপরে দ্বিতীয় চিন্তাটা মাথায় এলো আমার। হঠাৎ সেই চিন্তাটা আমাকে ভীষণভাবে উত্তেজিত করে তুলল। আমি জানি উইলকিনসনের এই গোপন দুর্বলতার কথাটা জানা আমার একান্ত প্রয়োজন ছিল, তবু ভয় তো পায়, ভয় তো পেল। আতঙ্কে ছটফট করতে করতে আমি আগেই বলেছি আমি একজন ভ্রাম্যমান সেলসম্যান, কিন্তু আমি কি বিক্রি করি তা কি বলেছি? বলিনি না? তবে শুনুন, একটা বিরাট ফার্মাসিউটিক্যাল হাউসের ওষুধ বিক্রি করা হলো আমার পেশা। যদিও চিকিৎসা শাস্ত্রে আমার কোনো ডিগ্রি টিগ্রি নেই, তবে আমার ধারণা উইলকিনসনের অসুখটা আসলে যে কি সেটা বোধহয় আমি জেনে গেছি। আর সেই সম্ভাবনার কথাটা ভেবেই আমি এখন খুব খুশি, খুব। পরের দিন নিয়মিত অগস্ট মাসের সেলস ট্যুরে বাইরে যাবার প্রোগ্রাম আছে আমার 2 সপ্তাহের জন্য। ডোরিসকে বিদায় চুম্বন জানাতে গিয়ে ও নীল চোখের দিকে তাকালাম। চলে আসার সময় গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরলাম ডোরিসকে, ঠিক ঠিক আগের মতোই। দশ দিন আমি আমার কাজের মধ্যে ডুবে থাকলাম। যদিও কাজটা অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল আমার কাছে, অন্তত আমার বর্তমান মানসিক অবস্থার কথা ভেবে। তখন আমার মাথায় একটা মাত্র চিন্তাই বারবার উঁকি দিচ্ছিল, আমার অ্যাপার্টমেন্টের ইঁদুরটা এতক্ষণে নিশ্চয়ই সামনের হল পেরিয়ে বিপরীত দিকের অ্যাপার্টমেন্টের বেড়ালটার সঙ্গে লুকোচুরি খেলায় মত্ত। কিন্তু জিম এই তাদের শেষ খেলা। এই শেষ খেলা তাদের আর বাড়তে দেব না, বাড়তে দেব না আমি জিম। নিজের মনেই বললাম নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যে।
10 দিনের দিন আমার নিয়মিত গন্তব্যস্থল ছেড়ে আমি দেশের দক্ষিণ প্রান্তের দিকে মাইল 50 দূরে একটা ছোট্ট শহরে চলে এলাম। আমার লক্ষ্য এখন স্পোর্টস গুডস আর হার্ডওয়্যারের দোকানগুলোতে হানা দেওয়া। সেখান থেকে একটা ধুলিমলিন প্রজাপতি ধরার জাল কিনলাম আমি। বিক্রেতা অন্যমনস্ক নাকি অপ্রকৃতিস্থ ঠিক বোঝা গেল না, তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত হলাম এই ভেবে যে লোকটা আমাকে কখনোই মনে রাখতে পারবে না, সে তার নিজের জগতেই উদাস হয়ে রয়েছে। আমি যে তার কাছ থেকে কি জিনিস কিনলাম সে কথা সে মনেই রাখতে পারবে না, আমি নিশ্চিত। জালটা নিয়ে আমি শহর ছেড়ে গ্রামের পথে গাড়ি চালিয়ে দিলাম। বেশ খানিকটা ড্রাইভ করে এসে থামলাম একটা পাথরের দেয়ালের সামনে। রাস্তার বর্ডার লাইন, দেওয়ালের গায়ে মৌচাক, আমার কামনার ধন। গাড়ির ভেতর একজোড়া গ্লাভস আগেই নিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কাজে লাগবে। গাড়ির হুডটা এবার খুলে দিলাম। আমার হাতে সেই প্রজাপতি ধরার জালটা তেমনি ধরা ছিল। চারদিকে একবার তাকিয়ে দেখে নিয়ে দেওয়ালের সামনে এসে দাঁড়ালাম। মাথার উপর সেই মৌচাকটা লক্ষ্য করে আমার হাতের জালটাকে দিলাম ছুঁড়ে। আমি এটাই চাইছিলাম। একবারের চেষ্টাতেই 6টা জীবন্ত মৌমাছি ধরা পড়লো সেই জালে। তারপর খুব সাবধানে জাল থেকে মৌমাছিগুলো একটা একটা করে বার করে একটা 1 পাউন্ড মিছরির বাক্সে রাখলাম। সেটা আমি অন্য আরেকটা শহর থেকে কিনে এনেছিলাম, ওই মিছরির বাক্স। মিছরি ছাড়াও ভালো করে ডানা মেলে চলাফেরা করার পক্ষে উপযুক্ত জায়গা ছিল বাক্সের মধ্যে। বাক্সের গায়ে একটা ছিদ্র করে রেখেছিলাম হাওয়া বাতাস প্রবেশ করার জন্য। তারপর সেই বাক্সটা ব্রাউন পেপার দিয়ে আলগাভাবে মুড়ে তার উপর উইলকিনসনের ঠিকানাটা আমি লিখে ফেললাম একটা কালো পেন দিয়ে মোটা মোটা করে। প্রেরকের ঠিকানা কিছু লিখলাম না। এসব কাজ করতে আমার সময় লেগেছিল মাত্র 10 মিনিট। ওয়ালেট থেকে যথেষ্ট পরিমাণ পোস্টেজ স্ট্যাম্প বার করে প্যাকেটের উপর লাগিয়ে দিলাম ফার্স্ট ক্লাস মেলে পাঠাবার জন্য। তারপর গ্রামের ভেতর দিয়ে ফেরার পথে একটা জেলা পোস্ট অফিসের সামনে রাখা মেল বক্সের ভেতরে বাক্সটা ফেলে দিলাম। গাড়ির জানলা দিয়ে টুক করে হাত বাড়িয়ে গাড়ি থেকে নামবার কোনো প্রয়োজনই হলো না। এই ঘটনাটা ছিল বুধবারের। শুক্রবার বিকেলে আমার সেলস ট্রিপ ছেড়ে আমি বাড়ি ফিরে এলাম। গাড়ি পার্ক করে বাইরে বেরিয়ে এলাম। তারপর আমার অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে গিয়ে থমকে দাঁড়ালাম। লক্ষ্য করলাম আমাদের অ্যাপার্টমেন্ট হাউসে একটা অস্বাভাবিক কিছু ঘটেছে বলে যেন মনে হচ্ছে। পার্কিং এলাকায় পুলিশের একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, ইঞ্জিন চালু অবস্থায়, আর পেছনের দরজাটা খোলা। পেছন দিকের একটা চাকার টায়ার পরীক্ষা করে দেখছিল একজন পুলিশ। সে নিশ্চয়ই ড্রাইভার অপেক্ষা করছিল। আমি তার দিকে তাকিয়ে মাথা নাড়লাম। অটোমেটিক লিফটে ওঠার জন্য বোতাম টিপলাম, কিন্তু শেষ পর্যন্ত লিফটে যখন লবির মেঝে স্পর্শ করলো, দরজা খুলতেই দেখলাম কয়েকজন পুলিশ একটা স্ট্রেচার বহন করে লিফট থেকে বেরিয়ে গেল। কেউ হয়তো সেই স্ট্রেচারের উপর শুয়ে ছিল, কিন্তু সে যে কে আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ আপাতমস্তক ঢাকা চাদরে। সব শেষে বেরিয়ে এলো ছোট, বেটে আর ব্যস্তবাগিস একটা লোক, হাতে তার কালো ব্যাগ। মনে হয় ডাক্তার সে। পেছন ফিরে দেখলাম তারা সেই স্ট্রেচারটা অপেক্ষারত সেই অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে গিয়ে তুলল। আমি আর অপেক্ষা না করে লিফটে চড়ে ওপরে উঠে এলাম। আমাদের অ্যাপার্টমেন্টের দরজায় দাঁড়িয়ে ডোরিস তখন আমার জন্য অপেক্ষা করছিল, বড় বড় চোখ করে। ওকে কিরকম ভীষণ ভয়ার্ত ভয়ার্ত দেখাচ্ছিল, কিন্তু আমার চোখে খুব সুন্দর দেখাচ্ছিল ডোরিসকে। তাই তখন ও ছাড়া আমার আর কিছু ভাববার অবসর ছিল না এক মুহূর্তের জন্যও। অ্যাপার্টমেন্টের দরজা বন্ধ না করেই আমি ওকে 2 হাতে জড়িয়ে ধরলাম। হাই বেবি। কতদিন পরে ফিরলে ডার্লিং, আই মিস ইউ। ডোরিস আমাকে 2 হাতে জড়িয়ে ধরলো, খুব আদর করলো আমাকে। কখনো কখনো আমার পেশার সঙ্গে মিলিয়ে ও আমাকে ট্যুরিস্ট বলে। ওহ, তুমি বাড়ি ফিরে এসেছো, আমার যে কি ভালো লাগছে। ভালো তো আমারও লাগছে ডোরিস, ভীষণ ভালো লাগছে।
এতদিন পর ডোরিসের এমন নরম ঠোঁট ভেজানো উষ্ণ আদর। আমি আমার উচ্ছ্বাস আপাত গোপন রেখেও প্রকাশ করলাম অন্যভাবে। ডোরিস, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে বুকের কয়েকটা পাঁজর যেন অনেকটা বেড়ে গেল। ডোরিস শুধু মাথা নাড়ল, আমার কথাগুলো ভালো করে শুনলো কি না দেখে মনে হলো এখন ও বোধহয় অন্য কিছু চিন্তা করছে। এবার আমি ডোরিসকে একটু বেশি করে আদর করলাম। ডোরিস, 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 আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। মাথার টুপিটা কাছাকাছি শেলফের ওপরে রাখলাম। ডোরিস তখন ওর একটা হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরেছিল, বুকের ওপরে ওর মাথা। সেই অবস্থাতেই আমরা কিচেনের দিকে এগিয়ে গেলাম। এটা আমার চিরদিনের অভ্যেস। ট্যুর থেকে ফিরে এসেই আমার প্রথম কাজ হলো কিচেনে গিয়ে সেলার ওপেন করে বিভিন্ন ব্র্যান্ডের মদ মিশিয়ে একটা জবরদস্ত ককটেল তৈরি করা। নিচে আসার সময় দেখলাম ডোরিস কয়েকজন লোক স্ট্রেচারে করে কাকে যেন নিয়ে যাচ্ছিল। কেউ অসুস্থ হলো নাকি ঠিক বুঝতে পারলাম না তো। অসুস্থ নয় জিম, মৃত। কি জানো, মিস্টার উইলকিনসন সামনের হলটা পেরিয়ে আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকের অ্যাপার্টমেন্টে থাকতেন। সেই ভদ্রলোক হিজ ডেড। হোয়াট? মারা গেছেন। ও মাই গড, কি হয়েছিল তার? কিচ্ছু জানি না, কেউ তো বলতে পারলো না। মারা গেছে ব্যাস, এই পর্যন্ত শুনেছি। কি ভালো লোক ছিলেন মিস্টার উইলকিনসন, কি সুন্দর শান্ত প্রকৃতির কি অঘটন বলো তো জিম। আমি ওর মনের কথা জানার চেষ্টা করলাম। ওর চোখের উপরে আমার দৃষ্টি স্থির, অচঞ্চল। আমার মনে হলো ওর চোখের টলটল করছে জল। আমি ওর একটা হাত নিজের মুঠোর মধ্যে নিয়ে বললাম, রিয়েলি ভেরি ভেরি আনফর্চুনেট ডার্লিং। আমি নেই এই সময় সামনের অ্যাপার্টমেন্টে কেউ যদি এভাবে হঠাৎ এক্সপায়ার করেন, আই ক্যান ফিল তুমি খুব খুব মুশড়ে পড়েছো বলে মনে হচ্ছে। আচ্ছা ডোরিস, তুমি কি কোনো প্রতিবেশীর মৃত্যু বেদনা সহ্য করতে পারো না? কিন্তু ডোরিস, এই তো জগতের নিয়ম। একদিন না একদিন তো কাউকে না কাউকে এভাবে ছেড়ে চলে যেতেই হবে। যেমন মিস্টার উইলকিনসন গেলেন। ম্যান ইজ মর্টাল ডোরিস। কিন্তু কিন্তু একমাত্র আমি বোধহয় তাকে হারালাম। ডোরিস যেন থরথর করে কাঁপছিল। আমি উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ডোরিস সত্যি ভীষণ নরম, তুলতুলে। আমি বুঝতে পারছিলাম। আজ ঠিক দুপুরে লাঞ্চের পর আমার কেমন যেন মনে হলো ওনাকে আমি গতকাল কিংবা গত পরশু থেকে সামনের হল ঘরে কিংবা লিফটে ওঠা নামার সময় আমি দেখতে পাইনি। জানো, ওর অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে যেতে গিয়ে আমি ওর টাইপরাইটারের খটাখট শব্দটা শুনতে পাইনি। তুমিও তো শুনেছ, সবসময় তার টাইপরাইটার কিরকম চালু থাকতো, বাইরে থেকে সহজেই শোনা যেত খটখট খটাখট খটখট খট। হুম 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 তা অবশ্য ঠিক। আমিও শুনেছি। দুটো দিন এমন নিঃশব্দ গেল দেখে আমি হল পেরিয়ে ওই অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে কলিং বেল টিপেছিলাম। একবার নয়, অনেকবার। তারপর? কিন্তু কোনো উত্তর না পাওয়ায় আমি প্রথমে ভাবলাম সে বোধহয় বাইরে কোথাও বেরিয়েছে। কিন্তু পরে ভেবে দেখলাম গরমের দিনে তো বলতে গেলে উনি বাইরে বেরোতেনই না। ডোরিস চুপ করে গেল। অবশ্য একবারও বলেনি মিস্টার উইলকিনসনের ব্যাপারে এত খুঁটিনাটিও জানলো কি করে। যাই হোক, আমিও গ্লাসে চুমুক মারতে মারতে চুপচাপ ওর কথা শুনে যাচ্ছিলাম। তাই আমি বিল্ডিং সুপারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মিস্টার উইলকিনসন বাইরে কোথাও গেছেন কিনা। তা বলল যে এ ব্যাপারে সে কিছুই জানে না। তখন আমি আমার সন্দেহের কথাটা তাকে জানিয়ে বললাম 2 দিন ধরে কোনো সারা শব্দ নেই, তাহলে এরপর তো তার খোঁজ খবর নেওয়া উচিত। এরপরেই সুপার কি ডুপ্লিকেট চাবি নিয়ে তার ঘরে ঢুকে? হ্যাঁ, আমিও তার সঙ্গে ছিলাম। দেখি কি, ও ও মাই গড, মিস্টার উইলকিনসন তার
বেডরুমে একটা সোফার উপরে পড়ে আছেন। কিরকম ভাবে ডোরিস, মানে ঘুমন্ত অবস্থায় লোকে যেরকম সোফায় শুয়ে থাকে? না না জিম, ঠিক ঘুমন্ত মানুষের মতো তাকে পড়ে থাকতে আমি দেখিনি। ঠিক যেন সোফার উপরে আছড়ে পড়ে আছে, হাত পা ছড়ানো, এমন অদ্ভুত অবস্থায় পড়েছিল সে। চোখ দুটো খোলা ছিল, ঠিক যেন ভয়ে আতঙ্কে। ডোরিস, সেই ভয়াবহ দৃশ্যের কথা স্মরণ করে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কি ভয়ঙ্কর দৃশ্য! আমি বুঝেছি ডার্লিং, আমি বুঝেছি। আমার মনে হয় এরকম ভয়াবহ দৃশ্য তো তুমি এর আগে কখনো দেখোনি, না? মৃত্যু পথযাত্রী মানুষ তার নিশ্চিন্ত মৃত্যুর কথা বুঝতে পেরে অমন ভয়ার্ত চোখেই তাকিয়ে থাকে অন্তিম মুহূর্তে। ন্যাচারাল ডোরিস, এটাই স্বাভাবিক। বিল্ডিং সুপারি পুলিশের এমার্জেন্সি স্কোয়াডে সবার আগে খবর দেয়। তারপর পুলিশের ডাক্তার এসে মিস্টার উইলকিনসনকে এইমাত্র নিয়ে গেল। ডাক্তার কি বললো? হার্ট অ্যাটাক? না, কিছুই বলতে পারলেন না। বললেন ডেড বডি পরীক্ষা না করে আগে থেকে কোনো মন্তব্য করা যায় না। সে তো তুমিও জানো। বলো। হ্যাঁ, তার মানে অটোপসি। উত্তেজনায় কে যেন আমার বুকের ভেতরে তখন দুমদুম করে হাতুড়ে পিটছিল। ডোরিস আমার এত কাছে, আমার ভয় হলো ডোরিস না সে আওয়াজ শুনতে পেয়ে যায়। ডোরিস, আমি একবার উইলকিনসনের অ্যাপার্টমেন্ট একটু দেখে আসছি। আমার এত খারাপ লাগছে ডোরিস, এত খারাপ লাগছে আমার। এই অবস্থায় বিল্ডিং সুপারের সঙ্গে তুমি তাকে প্রথম দেখেছিলে ডোরিস। তুমি কি আসবে নাকি আমার সঙ্গে? না, আমি কিছুতে যাব না। তুমি যাও। ওই অ্যাপার্টমেন্টে আমি কিছুতে যাব না। আমি ওই ভয়ঙ্কর জায়গাটা ভুলতে চাইছি যে। ওকে, তুমি আরেকটা ড্রিঙ্কস আমার জন্য রেডি করে রাখো ডোরিস। আমি আসছি, আমি জাস্ট এখনই আসছি। ঠিক আছে। হলঘর পেরিয়ে উইলকিনসনের অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার নিজের অ্যাপার্টমেন্টের চাবি দিয়ে তার দরজাটা খুলে কিনা দেখার ইচ্ছে ছিল, কিন্তু আমি বিস্মিত হয়ে গেলাম উইলকিনসনের দরজা খোলা দেখে। আশ্চর্য! ভেতরে ঢুকে ওর বেডরুমের সেই সোফাটার দিকে তাকালাম। এখানেই উইলকিনসনের দেহটা ওরা আবিষ্কার করেছিল। কিন্তু আমার দৃষ্টি এক সেকেন্ডও স্থির ছিল না ঘরের মধ্যে। ঘরের চারদিক ঘুরছে। ঘুরতে আমার দৃষ্টি থমকে দাঁড়ালো পেছনের দিকে, একেবারে শেষ প্রান্তে একটা টেবিলের ওপর আমার সেই পার্সেল করে পাঠানো মিছরির বাক্সর ঢাকনাটা নিচে মেঝের ওপর পড়ে। ডাকে আসা আমার পাঠানো সেই কাগজের মোড়কটা যখন উইলকিনসন খুলছিল, তখনকার সেই দৃশ্যটা ছবি কি হতে পারে আমি সেটা আন্দাজ করার চেষ্টা করলাম। মিছরির বাক্সে বন্দি অবস্থায় সেই মৌমাছিগুলো নিশ্চয়ই মুক্ত হওয়ার পরে রাগে ফেটে পড়েছিল। তেমনি উত্তেজিত অবস্থায় তারা আক্রমণ করতে গিয়েছিল উইলকিনসনকে। তারপর খুব বেশি সময় লাগেনি উইলকিনসনের মধ্যে প্যানিক সৃষ্টি হতে। সেরকম দুর্বলতা থাকলে মৌমাছির হুল ফোটার ভয়টা তার শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বন্ধ করে দিতে পারে এক মুহূর্তে, এবং এত দ্রুত সেটা সম্ভব হতে পারে যে কেউ বিশ্বাসই করতে পারবে না কি করে এটা সম্ভব হলো। চোখে না দেখলে বিশ্বাস করাও যায় না। আমি তো দেখেছি, নিচে চোখে দেখেছি লোকটা। আবার আমার খোঁজা শুরু হলো। এবার সেই মৌমাছিগুলো খুঁজতে সেই মৌমাছিগুলো আমি আবিষ্কার করলাম উইলকিনসনের কিচেনের জানলায়। উইলকিনসন শাড়ি দিয়ে ভায়োলেট ফুলের একটা ফুলদানি রেখেছিল। জানলার পর্দার নিচে মৌমাছিগুলো তখনও গুনগুন করছিল, গুনগুন। নিচে একগুচ্ছ ভায়োলেট ফুল গ্রীষ্মের গরম বাতাসে ডানা মেলার জন্যে
তখন উদ্গ্রীব আমি নিজের মনে মনেই বললাম, ওগুলোর প্রতি কারোর বিশেষ দৃষ্টি পড়তেই পারে না, কারুর না। ভায়োলেট ফুলের ফুলদানিগুলোর পেছনে রাখা জানলার পর্দাটা একটু ঠেলে সরিয়ে দিতে গিয়ে আমার আবারও হাসি পেল। সেই ছোট ছোট চকানা হলুদ খুনির দিকে খুশি মনে তাকাতে গিয়ে আমার মনে হলো, পর্দাটা সরানোই থাক, যখন ইচ্ছে হবে ওরা উড়ে চলে যাবে নিজের মতো। ওরা এখন সবাই স্বাধীন, মুক্ত। ডোরিসের কাছে আবার ফিরে এলাম আমি। ওকে আমি আমার কোলের ওপর বসিয়ে দু হাতে জড়িয়ে খুব খুব আদর করলাম। ডোরিস, 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 ডোরিস। আমি ভেবে খুশি হলাম, এখন থেকে আবার আমি ডোরিসকে সম্পূর্ণ করে আমার কাছে পেতে যাচ্ছি। অথবা এমন অবশ্য হতে পারে, আমার অনুপস্থিতিতে ও আবারও অন্য কোনো পুরুষের সঙ্গ কামনা করলো, জাস্ট ওর নিঃসঙ্গতা কাটানোর জন্য আর কি, এছাড়া আর কিছু নয়। ডোরিসের এই মনোবৃত্তি পরিবর্তন করার একটা উপায় হঠাৎই আমার মাথায় এসে গেল। সেলসম্যানের ডিউটিতে আউটডোরের ট্যুরে আমার চাকরি জীবনের অর্ধেকটা সময় বাইরে বাইরে কেটে যায়। আচ্ছা, এখন এই চাকরিটা ছেড়ে দিলে কেমন হয়? কথাটা মনে হতেই মার্টিনের গ্লাসটা আমি টেবিল থেকে তুলে নিলাম। ডোরিস, ডোরিস, ডোরিসের মুখটা আমার দিকে ঘুরিয়ে নিলাম আমি। একটা গভীরভাবে চুমু খেলাম ওকে। জানো ডোরিস, আমি ঠিক করেছি এই চাকরিটা আমি ছেড়ে দেব। কি? আমি ছেড়ে দেব ডোরিস। হ্যাঁ ডোরিস। কি করবে তুমি? চাকরিটা ছেড়ে দেব। কেন? এখন থেকে আমি আরো বেশি করে বাড়িতে থাকতে চাই ডোরিস, তোমার সঙ্গে, তোমার কাছে থাকতে চাই, তোমার কাছে। আমার রাতে হোটেলের ঘরে একলা ফিরে। জানো জিম, আমিও বড় নিঃসঙ্গ। ডোরিস আমার গলাটা জড়িয়ে কাঁধের কাছে মুখ রেখে ফিস ফিস করে আবারও বলল, ডোরিস আমি খুব নিঃসঙ্গ, ভীষণ নিঃসঙ্গ। হ্যাঁ হ্যাঁ ডার্লিং, তোমার তো মনে হবে। আমি 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 বুঝি ডার্লিং, আমি বুঝি। আমি আমি কি করব জানো? কি? আমি ভেবেছি এমন একটা কাজ এবার আমি ধরবো, যে কাজে আমি তোমার কাছে থাকতে পারবো সর্বক্ষণ। কি কাজ? আমি গল্প লিখবো ডোরিস, গোয়েন্দা গল্প। মিস্টার উইলকিনসন যেমন লিখতেন তেমনি গোয়েন্দা গল্প। আমি ভাবছি, খুব সিরিয়াসলি ভাবছি, আমার এই হাতটা এখন থেকে ওই গল্প লেখার কাজে লাগাবো। সত্যি? ডোরিস ওর আঙুলগুলো আমার চুলের মধ্যে দিয়ে বিলি কাটছিল। ওকে সত্যি খুব খুশি, খুব আরাম লাগছিল আমার। আমি ওর মুখটা আমার মুখের কাছে নিয়ে এসে ওর চোখে, গালে, ঠোঁটে, নাকে, কপালে চুমুতে চুমুতে ভরিয়ে দিলাম। ডার্লিং, ডার্লিং, আমার ধারণা খুনের ব্যাপারে আমার হাত বেশ ভালোই খুলবে, কি বলো? ডার্লিং, সবসময়ের জন্য তোমাকে কাছে পেলে তোমাকে আরো আরো ভালোবাসবো। ডোরিস, 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 ভালোবাসবো। জিম, I love you, জিম। কিন্তু জিম, তুমি তো জীবনে কখনো গল্প লেখনি, তাহলে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি শুরু করতে কিছুটা সময় তো লাগবেই। তারপর দারুণ হবে, খুব ভালো হবে। আমি অন্তত তোমাকে কাছে পাবো। তুমি সত্যি খুশি? ভীষণ ভীষণ খুশি জিম আমি। ডোরিস,
ডোরিস ডার্লিং, এবার তুমি একটু বেডরুমে গিয়ে রেডি হয়ে নাও। আমি আরেকটা ড্রিঙ্কস রেডি করে এক্ষুনি আসছি। ওকে জেন। অর্থপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বাধ্য মেয়ের মতো চলে গেল ডোরিস। আমার কিচেনের ওয়ালে একটা ফুল লেন্থ মিরর আছে, যাতে কিচেনটা আরো বড় দেখায়। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, নিজের মুখোমুখি দাঁড়ালাম, হাতে আমার মার্টিনির গ্লাস। এই যে সেলসম্যান দ্য জিম, বাই বাই বাই। এটাই হলো জিম দ্য রাইটারের প্রথম গল্প। কি গল্পটা পছন্দ হলো? হ্যাঁ।